এই প্রশ্নগুলোকে যদি তুই প্র্যাকটিস করে নিস, এগুলো তোর পরীক্ষায় ডিরেক্ট ছেপে যাবে। আগের বছরও ফুল সেট সলভ করিয়ে দিয়েছিলাম, অমনি যা করেছিলাম হুবহু ছেপে গেছিল আগের বছরে। এবছরও যা করাচ্ছি হুবহু ছেপে যাবে। আমি জানি উচ্চ মাধ্যমিকের থার্ড সেম পরীক্ষা যত সামনে আসছে ততই চিন্তা বাড়ছে, তবে আমি তোকে এইটুকু প্রমিস করতে পারি, তোকে কেমিস্ট্রিতে আমি যা করাচ্ছি, যেভাবে প্র্যাকটিস করাচ্ছি, যদি প্রপারলি করতে পারিস, এই সাবজেক্টটা নিয়ে তোর ভয় পাওয়ার কোনো কারণই নেই। তোরা প্রত্যেকেই জানিস আমি তোদেরকে বলেছিলাম যেমন অর্গানিক দিচ্ছি, যেমন ফুল সেট গুলো দেবো, তার পাশাপাশি প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিছু কোয়েশ্চেন সলভ তোদেরকে আমি করাবো। আমরা আমাদের ব্যাচের মধ্যে পুরো সিলেবাস শেষ করে দিয়েছি, প্রায় 20টার কাছাকাছি ফুল সিলেবাস সেট 35 মার্কসের সেট আমরা প্র্যাকটিস করিয়েছি। সেইগুলো করাতে গিয়ে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে যে ধরনের প্রশ্নগুলো বারবার এসেছে, দেখ আমি ছায়া প্রকাশনীর বই করিয়েছি, র্যাপিড টেস্ট করিয়েছি, আমাদের রায়ান মার্টিনের কিছু কিছু সেট করিয়েছি, ওই সব কটা করতে গিয়ে লিকুইড স্টেট থেকে আমি যে যে প্রশ্নগুলো বারবার আসতে দেখেছি, সেই রকম 25টা প্রশ্ন নিয়ে আজকে এই পুরো ক্লাসটা আমি তৈরি করেছি। আমি আশা করবো এই ক্লাসটা দেখলে তো লিকুইড স্টেটের কোশ্চেন প্র্যাকটিস করতে আর কোনো রকম সমস্যা থাকবে না। ধামাকা শুরু করি। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেলে অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আমি জানি তোরা অনেক অপেক্ষা করে থাকিস ক্লাসগুলোর জন্য, এখন সময় আছে, পরপর অনেকগুলো ক্লাস দেব। আর এমনিতে তো যারা ব্যাচের মধ্যে আছিস তাদের কোনো চিন্তা নেই, সবকিছু শেষ হয়ে গিয়ে 20টার কাছাকাছি সেট হয়ে গেছে, প্রায় 25টা হয়ে যাবে আমাদের। ইউটিউবের মধ্যে তোদেরকে আমি 5টা সেট করাবো। কেমন সেট? সব কটা বইকে মিক্স করব, কোনো একটা পার্টিকুলার টেস্ট পেপার নয়। এবিটিএ, রায়ান মার্টিন, সাঁতরা পাবলিকেশনের র্যাপিড টেস্ট, ছায়া প্রকাশনী, সব কটাকে মিক্স করে বেস্ট কোয়েশ্চেন্স গুলোকে সিলেক্ট করে একটা একটা করে 35 মার্কসের সেট আমি নিজে বানাবো। যেমন মাধ্যমিকের সময় বানিয়ে দিতাম, অমনি বানিয়ে দেবো। বানিয়ে দিয়ে পুরোটা প্র্যাকটিস করাবো। সব কটা বইয়ের একটা এক্সপোজার পাবি, বেস্ট কোয়েশ্চেন গুলোর এক্সপোজার পাবি, রিপিটেড কোয়েশ্চেন গুলোকে বাদ দেবো, ফাটাফাটি একটা করে সেট তোদেরকে করাবো। চল প্রথম প্রশ্নটা দেখা যাক। প্রথমেই একটা কথা বলবো, প্রশ্ন যাই থাকুক একদম ভয় পাবি না। প্রত্যেকটা প্রশ্নকে কি করে অ্যাটেম্প্ট করতে হয়, তার অ্যাপ্রোচ কি হবে, তোকে আমি সব শেখাবো এই ভিডিওটার মধ্যে। খুব ভালো করে শুরু দেখতে থাক। এটার মধ্যে অ্যাকচুয়ালি 25টার বেশি প্রশ্ন আছে। প্রথমেই দেখ বলে দিয়েছে, নিম্নে উল্লেখিত দ্রবণগুলির মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সর্বোচ্চ হবে। এবার তুইও জানিস আমিও জানি যে স্ফুটনাঙ্কের উন্নয়ন একটা সংখ্যাগত ধর্ম, আর সংখ্যাগত ধর্ম মাত্রই সেটা দ্রাবের কণার সংখ্যার উপর নির্ভর করে। তার মানে আমাকে দেখতে হবে এই যে দ্রাবগুলো দিয়ে দিয়েছে কার কণার সংখ্যা সবচেয়ে বেশি। দাদা প্রথমেই গ্লুকোজ আছে, গ্লুকোজ একটা দিলে সেটা কোনোভাবেই বিয়োজিত হবে না, এটা একটা সমযোজী পদার্থ, তাহলে ওই গোটা একটাই পড়ে থাকবে। NaCl যদি আমি একটা দিই, এটা কিন্তু দুটো ভাগে বিয়োজিত হয়ে যাবে, Na প্লাস আর Cl মাইনাস তৈরি করবে, মানে অ্যাকচুয়াল কণার সংখ্যা কিন্তু 2 হয়ে গেল। আচ্ছা এখানেও দেখ কণার সংখ্যা কিন্তু 1 থেকে একই থাকবে, কারণ এটাও কিন্তু বিয়োজিত হয় না। এখানটা তুই দেখতে পাচ্ছিস বেরিয়াম ক্লোরাইড আছে। এবার স্বাভাবিক তুই যখন বেরিয়াম ক্লোরাইড দেখেছিস তোর কিন্তু এগুলো খুব সহজেই করে দেওয়া উচিত। বেরিয়াম ক্লোরাইডটাকে ভাঙলে বেরিয়াম 2+ পাওয়া যায়, এবং তার সাথে ক্লোরিন কতগুলো আছে? 2টো, তাহলে পাশে 2 বসিয়ে দিলাম, Cl মাইনাস। তার মানে দেখ একটা বেরিয়াম ক্লোরাইড বিয়োজিত হয়ে একটা Ba2+ আর 2টো Cl মাইনাস, মানে টেকনিক্যালি 3 জন উৎপন্ন হলো। তার মানে কণার সংখ্যা 3 হয়ে গেল। তাহলে সর্বোচ্চ কণা সংখ্যা কোথায়? বেরিয়াম ক্লোরাইডে। তাহলে যেহেতু কণা সংখ্যার উপরেই নির্ভরশীল ছিল পুরোটা, কণা সংখ্যার যার সবচেয়ে বেশি তার দ্রবণটার স্ফুটনাঙ্কের উন্নয়ন সবচেয়ে বেশি হয়েছিল, ফলে টেকনিক্যালি তার স্ফুটনাঙ্কটা সর্বোচ্চ। একদম স্পেসিফিক ভাবে এইভাবেই তোকে অ্যাটেম্প্ট করতে হবে। আর যারা ব্যাচের মধ্যে আছিস, এইটাকে ভাঙার যে সেপারেট একটা পদ্ধতি শিখিয়েছিলাম সেটাকে নিচে কমেন্ট কর প্রত্যেকে। চ নেক্সট, যে কোনো কিছু ভেঙে দিবি ওই পদ্ধতিটা জানলে। আর এই চ্যাপ্টারটা কিন্তু ওয়ান শট করিয়েছি, যারা যারা দেখিস নি দেখবি, চ্যানেলের মধ্যে দেওয়া রয়েছে। অসংযোজিত অনুদ্বায়ী তড়িৎ বিশ্লেষ্য দ্রাবের কোন দ্রবণ, এটা তড়িৎ অবিশ্লেষ্য দিতে চেয়েছিল, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে। তড়িৎ অবিশ্লেষ্য দ্রাবের কোন দ্রবণে স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছে Y কেলভিন। আচ্ছা প্রশ্ন শুরু হচ্ছে এখান থেকে। দাদা স্ফুটনাঙ্কের উন্নয়ন কত দিয়ে দিয়েছে, মানে ডেল টিবির মানটা কত দিয়ে দিয়েছে, না Y কেলভিন দিয়ে দিয়েছে। খুব ভালো কথা। একই গাঢ়ত্বের দ্রবণের হিমাঙ্কের অবনমন কত হবে? তার মানে তুই চিন্তা করে দেখ, তোকে এখানে কিন্তু দুটো বিষয় একসাথে জিজ্ঞাসা করেছে। এটা আই গেস সাঁতরা পাবলিকেশনের বইয়ের সেটের প্রশ্ন, ঠিক আছে? যাই হোক, বিষয়টা শোন। প্রথমে স্ফুটনাঙ্কের উন্নয়নটা তোকে দিয়ে দিয়েছে, দিয়ে তোকে হিমাঙ্কের অবনমন জিজ্ঞাসা করেছে। আমাকে বল, আমরা ডিরেক্ট মাঠে নেমে পড়বো।
স্ফুটনাঙ্কের উন্নয়নের ফর্মুলা বসা, ডেল টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এম, একদম কোনো দিকে ভয় পাবি না। স্ফুটনাঙ্কের উন্নয়ন দিয়ে দিয়েছে মানে আমাকে সিম্পল ভাই ফর্মুলাটাই বসাতে হবে, ওর একটাই ফর্মুলা হয়, বসিয়ে দিয়েছি। বল স্ফুটনাঙ্কের উন্নয়নের ভ্যালু কত দিয়ে দিয়েছে, না দাদা ওয়াই কেলভিন দিয়ে দিয়েছে, তো ওয়াই বসাবো। কেবির কি কোনো ভ্যালু আমাকে দিয়েছে, দিয়েছে, হ্যাঁ দিয়েছে। কেবির ভ্যালুটা কিন্তু দিয়ে দিয়েছে ওয়াই কেলভিন কেজি মোল ইনভার্স, তার মানে আমার কাছে এক্স দিয়ে দিয়েছে, আচ্ছা এক্স কেলভিন কেজি মোল ইনভার্স, তার মানে আমাকে কেলভিন কেজি মোল ইনভার্সটা বাদ দিয়ে এখানটা আমি শুধুমাত্র এক্সটা বসিয়ে ফেলি। একক ফেকক বসাতেই পারিস, কিন্তু বুঝতেই পারছিস আলটিমেট একক তোদের সব জানা। আর এম এর কিন্তু কোনো কিছু ভ্যালু ট্যালু দেয়নি, তাহলে এমটাকে আমি এমই বসাচ্ছি। তাহলে সেখান থেকে এম এর ভ্যালুটা আমি কত পাচ্ছি, না ওয়াই বাই এক্স পাচ্ছি, একদম পরিষ্কার বিষয়। এইবার এই যে এম এর ভ্যালুটা আমি পেলাম, আমাকে এখানটা একটা লাইন দিয়ে দিয়েছে ওই একই গাঢ়ত্বের দ্রবণের, তার মানে স্ফুটনাঙ্কের উন্নয়নটা বার করার সময় এম এর যা ভ্যালু হবে, হিমাঙ্কের অবনমন বার করার সময় এম এর একই ভ্যালু হবে। দিস ইজ দ্য ব্যাপার। এইবার যখন আমি হিমাঙ্কের অবনমনটা বার করতে চাইবো, ডেল টিএফ ইকুয়াল টু কে এফ ইন্টু এম ফর্মুলা দিয়ে, আমাকে কি ডেল টিএফ এর মানটাই বার করতে দিয়েছে, একদমই তাই। হিমাঙ্কের অবনমন কত হবে জিজ্ঞাসা করেছে, কে এফ এর মানটা কি দিয়ে দিয়েছে, একদম দিয়ে দিয়েছে, জেড দিয়ে দিয়েছে, ওকে। আচ্ছা এম এর ভ্যালুটা কি আমি জানি, এই দেখ ওয়াই বাই এক্স আছে, তাহলে ওয়াই বাই এক্স বসিয়ে ফেলি, তাহলে হয়ে গেল এক্স ওয়াই জেড বাই এক্স, একদম পরিষ্কার কথা। এই যে ওয়াই জেড বাই এক্স আছে, কোথায় আছে অপশনে, ওয়াই জেড বাই এক্স অপশন নাম্বার বি তে রয়েছে, একদম পরিষ্কার আছে তোর কাছে, পরিষ্কার বিষয়টা সিম্পল। এখান থেকে ডেল টিবি বসালাম, কেবি বসালাম, এম এর ভ্যালু পেলাম, এম এর ভ্যালুটা এখান থেকে পুট করে দিলাম, গল্প শেষ। এখানে ডেল টিএফ এর ভ্যালুটা বেরিয়ে গেল খুব সহজে। নেক্সট প্রশ্ন বলেছে যদি 100 গ্রাম জলে, এটা বুঝতে পারছিস তো আগের বছরের এইচএস এর প্রশ্ন, পুরো সেটটা সলভ করিয়ে দিয়েছি, ইউটিউবের মধ্যে তোদেরকে দিয়ে দিয়েছি পুরো সেটটা সলভ করিয়ে, পুরো 35 মার্কসের সলভ ধরে ধরে করিয়ে দিয়েছি, আগের বছরের থার্ড সেমের কোশ্চেন। যদি 100 গ্রাম জলে 10 গ্রাম একটা অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য অসংযোজিত প্রকৃতির দ্রাব, যার কিনা আণবিক ভর তোকে দিয়ে দিয়েছে, যোগ করলে অত পড়বো না, ডিরেক্ট লিখতে পড়বো। দেখ এরকম ভাবে যারা চুপচাপ পড়তে থাকে কোনো মানে হয় না, তুই লিখতে পড় মানে 100 গ্রাম জলে, জল মানে দ্রাবক, দ্রাবকের ভর W1 কত দিয়ে দিয়েছে 100 গ্রাম, আচ্ছা এইটা হচ্ছে এফেক্টিভ পড়া। 10 গ্রাম একটা অনুদ্বায়ী অতড়িৎ বিশ্লেষ্য, আচ্ছা মানে দ্রাবের ভর দিয়ে দিয়েছে W2 কত গ্রাম 10 গ্রাম, অ্যাপ্রোচ বুঝতে পারছিস। আণবিক ভর দিয়ে দিয়েছে দ্রাবের, M2 বসিয়ে দিই, 100 দিয়ে দিয়েছে, ওকে ভেরি গুড। দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল টিবি, আচ্ছা ভেরি গুড, ভালো। দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়নটা আমাকে ডেল টিবি দিয়ে দিয়েছে, মানে এটা ডেল টিবি দেওয়া আছে, এর ভ্যালুটাই ডেল টিবি বলে দিয়েছে, দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন হয় ডেল টিবি, খুব ভালো। তাহলে আমাকে জলের স্ফুটনাঙ্ক ধ্রুবক কেবির ভ্যালু বার করতে হবে, আমি চুপচাপ বসিয়ে দেবো ডেল টিবি ইকুয়াল টু কেবি ইন্টু এইসব W1 W2 দিয়ে দিয়েছে, M2 দিয়ে দিয়েছে, মানে কি ভেঙে নিতে হবে 1000 W2 ডিভাইডেড বাই W1 M2। যারা এগুলো পারিস না তারা কিন্তু ওই ওয়ান শটটা দেখ, না হলে কিন্তু খুব সমস্যা, পরের মাসেই পরীক্ষা, খুব তাড়াতাড়ি দেখ। আর যারা এতদিন ধরে ব্যাচের মধ্যে ভর্তি হচ্ছিস, বিগত কয়েকদিনে প্রচুর ছেলে মেয়ে ব্যাচের মধ্যে ভর্তি হয়েছিস, বিকজ থার্ড সেমের কোনো ফিস দিতে হচ্ছে না, শুধু ফোর্থ সেমে অ্যাডমিশন করতে হচ্ছে, থার্ড সেম পুরো ফ্রি হয়ে যাচ্ছে, তার সাথে ফিউচারে যত ক্লাস হবে সব তুমি পাবে থ্রু আউট দ্য ইয়ার, একদম 12 যত ক্লাস হবে সব তুমি ওই ফোর্থ সেমে 799 পে করি পেয়ে যাবে একবার। এবার যারা ভর্তি হয়েছিস নতুন, তাদেরকে বলবো যে যে চ্যাপ্টার গুলো তোর বাকি আছে সেইগুলো আগে শেষ কর। আমি দেখতে পাচ্ছি অনেকে লাইভ ক্লাসের মধ্যে জয়েন করে যাচ্ছিস, আমরা এখন ফুল সেট সলভ করাচ্ছি সেগুলোর মধ্যে। তারপরে আমি একটা কথা বলতে পারি তোকে, যে যদি তুই ওই তোর বাকি থাকা জিনিসগুলোকে শেষ না করিস, তুই যেখানেই পড়িস, সবার ক্ষেত্রে আমি বিষয়টা বলছি, ধর তুই বন্ধুদের সাথে তাল মেলাতে গিয়ে বন্ধুরা অনেক এগিয়ে গেছে, তুইও একদম যাচ্ছিস ফুল সেট সলভ করতে, তুইও যাচ্ছিস ডিরেক্ট কোয়েশ্চেন সলভ করতে, কোনোদিন হবে না, কিন্তু শুধু ফ্রাস্ট্রেশনই বাড়বে। তাই যারা এখন ভর্তি হয়েছিস, যেটা যেটা তোর সমস্যা আছে ব্যাচের মধ্যে সব করিয়ে দেওয়া আছে, তুই ওই জায়গাগুলোকে জাস্ট একবার পড়ে নে, তো জলের মতো পরিষ্কার হয়ে যাবে। তারপরে তুই কোয়েশ্চেন গুলো সলভ কর, যা প্র্যাকটিস করাচ্ছি কর, ইউটিউবে যা করাচ্ছি কর, তারপর আমি দেখে নেবো নাম্বার কোথা দিয়ে না উঠছে। যারা এতদিন এগুলো করে এসেছে তারা এখন ঝড়ের গতিতে কোয়েশ্চেন সলভ করছে। আমাদের ব্যাচের মধ্যে আছে কয়েকজন 25টা করে সেট সলভ করে ফেলেছে, তোরাও পারবি। চ বসা, ডেল টিবি বসিয়ে দিলাম, কেবির ভ্যালু বার করতে দিয়েছে, 1000 আছে,
W2 এর ভ্যালু কত বল 10, W1 এর ভ্যালু কত বল 100, M2 এর ভ্যালু কত বল 100। গল্প শেষ। এইবার এখান থেকে 0 0 গেল, 0 0 গেল, 0 0 0 0 সব গেল, 0 0 শুনতে শুনতে মনটাই সব শূন্য হয়ে যাচ্ছে। তার মানে ডেল টিভির যে বিষয়টা হলো সেটা কিন্তু কেবির সাথে সেম হয়ে গেল। ওকে, চলো গল্প শেষ। হ্যাঁ ওকে, এটা আগের বছরের এইচএস এর প্রশ্ন। তাহলে কেবির যে মানটা সেটা ডেল টিভির সাথে সমান। পরেরটা দেখা যাক। এবিসিডি দিয়ে দিয়েছে, স্বর্ণ সংখ্যার মান দিয়ে দিয়েছে 0.5, 0.6, 0.7, 0.8 পরপর দিয়ে দিয়েছে এবিসিডি 4 জনের। বলে দিয়েছে যে সংরক্ষণ ক্ষমতার ক্রম কি হবে। দেখ, তোদেরকে একটা ছোট্ট কনসেপ্ট কিন্তু আমি ওই লিকুইড স্টেটের ওয়ান শটটার মধ্যেও শিখিয়ে দিয়েছিলাম, যে যার স্বর্ণ সংখ্যা যত কম হবে সে তত ভালো সংরক্ষক। এটাকে বোঝানোর জন্য আমি ধর একটা বিষের এক্সাম্পল দিয়ে বলছি। যে বিষটা খুব অল্প পরিমাণে নিয়েই কাজ শেষ করে দেয়, আলটিমেটলি গল্পটা হচ্ছে কাজ শেষ করা। যে বিষটাকে অল্প পরিমাণে নিলেই কাজ শেষ হয়ে যায় সে ভালো বিষ। আর দেখা গেল একটা বিষ আছে এত এত নিলাম তাও কাজ হলো না, তার মানে সে কি আর তার বিষক্রিয়াটা কি ভালো? একদমই নয়। আমার দরকার এমন একটা বিষ যেটাকে আমি অল্প পরিমাণ নেব কিন্তু একই কাজ হবে। তার ফলে সেই বিষটা হচ্ছে একদম সুপিরিয়র বিষ, তার বিষক্রিয়াটা সবচেয়ে ভালো। সংরক্ষণ ক্ষমতার ক্ষেত্রেও বিষয়টা তাই। দেখা যাচ্ছে এই যে এ রয়েছে তাকে সব থেকে কম পরিমাণে নিয়েই কাজ হয়ে যাচ্ছে, সংরক্ষণ করে দেওয়া যাচ্ছে। বি কে তার থেকে একটু বেশি পরিমাণে নিলে একই কাজ হচ্ছে, সি কে তার থেকে একটু বেশি পরিমাণে নিতে হচ্ছে একই কাজ করার জন্য, ডি কে সব থেকে বেশি পরিমাণে নিতে হচ্ছে একই কাজ করার জন্য। তাহলে সব থেকে কম পরিমাণে নেওয়া এ ওই একই কাজ যদি করে দেয় তার মানে এর সংরক্ষণ ক্ষমতাটা সবচেয়ে বেশি। ও অল্প পরিমাণে থেকে যা সংরক্ষণ করে দেখালো বাকিরা বেশি পরিমাণে থেকে সেই সংরক্ষণই করে দেখালো। তাহলে আমি যদি সংরক্ষণ ক্ষমতার কথা চিন্তা করি, সব থেকে ভালো কে সংরক্ষণ করতে পারে? এ পারে, কারণ তাকে অল্প দিতে হচ্ছে কিন্তু কাজ একই করে দিচ্ছে। তার ফলে সংরক্ষণ ক্ষমতা সব থেকে বেশি কার? এর। বাকিগুলোর মধ্যে কোনোটাতেই এ আগে নেই, তার ফলে এটাই অপশন। আশা করতে পারি এরপরে বি রয়েছে, তারপরে সি, তারপরে ডি, একদম পরিষ্কার আছে। ঠিক আছে, এই একটা প্রশ্ন বারবার পরীক্ষাতে দিচ্ছে, সেই কারণে আমি ওই সেটগুলো থেকে এই প্রশ্নটাকে নিয়ে এসেছি। তার আগে একটুখানি দেখ, এটা বোঝানোর আগে তোকে এই দ্রবণের হিমাঙ্ক ব্যাপারটা এই গ্রাফের মাধ্যমে একটু শিখিয়ে দিই। এখানটা যে গ্রাফটা তোরা দেখতে পাচ্ছিস সেটাকে যদি একটু অ্যানালিসিস করিস তাহলে দেখবি এইটা হচ্ছে বিশুদ্ধ তরল দ্রাবক। আমি এখানটা লিখে দিচ্ছি, এটা হচ্ছে দ্রাবক। এই যে প্লটটা তোরা দেখতে পাচ্ছিস নিচের দিক থেকে, এইটা এই লাল রঙের প্লট করলাম, এইটা হচ্ছে দ্রবণ। এইবার এই যে রেখাটা তুই দেখতে পাচ্ছিস, আমি একটুখানি জাস্ট বোল্ড করে রেখাটাকে টানি কালো কালার দিয়ে। এই যে রেখাটা, এইটা কিন্তু হচ্ছে কঠিন দ্রাবক। তোরা প্রত্যেকে জানিস হিমাঙ্ক মানে কি? হিমাঙ্ক মানে এই দ্রাবকটা তরল থেকে কঠিন হয়ে যায়। আমি এখানটা তরল লিখলাম, এই তরল দ্রাবকটা কঠিন দ্রাবকে কনভার্ট হয়ে যায়, অথবা দ্রবণ থেকে যে দ্রাবকটা রয়েছে সেটা কঠিন দ্রাবকে কনভার্ট হয়ে যায়। আমি দেখতে পাচ্ছি এই যে উষ্ণতাটা আছে, এইদিকে নিচে তো উষ্ণতা প্লট করা আছে, এই যে উষ্ণতাটা রয়েছে সেটা এমন একটা উষ্ণতা যেখানে তরল দ্রাবকটা কঠিন দ্রাবকে কনভার্ট হয়ে যাচ্ছে। এই পয়েন্টটা থেকে দেখ, এই দেখ তরল দ্রাবক ছিল, তারপরে এই পয়েন্টের পরে কঠিন দ্রাবক হয়ে যাচ্ছে। তাহলে এই যে পয়েন্টটা রয়েছে যেখানে কিনা তরল দ্রাবকটা কঠিন দ্রাবকে কনভার্ট হচ্ছে, এইটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক। কারণ বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্কের মধ্যেই তো তরল দ্রাবকটা কঠিন দ্রাবকে কনভার্ট হয়ে যায়। আর তুই যদি একটু ভালো করে মন দিয়ে খেয়াল করে দেখিস তাহলে এখানটায় তুই দেখবি দ্রবণটা এলো এই জায়গাটা থেকে, সেটা কঠিন দ্রাবকে কনভার্ট হলো। তার মানে এই উষ্ণতার পয়েন্টটা হচ্ছে দ্রবণের হিমাঙ্ক। মানে এই উষ্ণতায় দ্রবণটা কঠিনে কনভার্ট হয়ে যাচ্ছে, দ্রবণের মধ্যে যে দ্রাবকটা রয়েছে সেটা কঠিন দ্রাবকে কনভার্ট হচ্ছে, আর এই উষ্ণতায় তরল দ্রাবকটা কঠিন দ্রাবকে কনভার্ট হচ্ছে। তাহলে এইটা হচ্ছে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে হিমাঙ্ক, আর এইটা হচ্ছে দ্রবণের ক্ষেত্রে হিমাঙ্ক। দেখতে পাচ্ছিস তো হিমাঙ্কটা কিন্তু ডিক্রিজ করছে। তোরা তো পড়েছিস হিমাঙ্কের অবনমন, মানে বিশুদ্ধ দ্রাবকের তুলনায় দ্রবণের হিমাঙ্কটা কম, দেখ উষ্ণতাটা কম, এই দেখ পিছিয়ে আসছে। বিশুদ্ধ দ্রাবক যে উষ্ণতাতে হিমাঙ্কে
অবনমন হিমাঙ্কের মধ্যে চলে যাচ্ছে, দ্রবণটা কিন্তু তার থেকে একটু কম উষ্ণতায় যাচ্ছে, আশা করতে পারি বুঝতে পারছিস। প্লট এটাই বোঝাতে চেয়েছে। এবার বলেছে কোন তথ্যটি, কি বলে দিয়েছে, হিমাঙ্কের অবনমন সংক্রান্ত সঠিক তথ্য কোনটা? অবশ্যই পি উষ্ণতা হলো দ্রবণের হিমাঙ্ক। এই দেখ যে পি দিয়ে দিয়েছে, এই পিটাই কি, পিটাই হচ্ছে দ্রবণের ক্ষেত্রে হিমাঙ্ক, দ্রবণটা এখান থেকে কঠিনে কনভার্ট হচ্ছে, তাহলে পি উষ্ণতা হলো দ্রবণের হিমাঙ্ক। পরিষ্কার, ওটাই সঠিক। নেক্সট প্রশ্নটা দেখা যাক। বলে দিয়েছে দুটি তরল পদার্থ আছে এ এবং বি, তারা আদর্শ দ্রবণ গঠন করছে। যখনই এই লাইনটা আমি শুনে নিলাম, তার মানে নিশ্চয়ই বাষ্পচাপের প্রশ্ন আছে। এবং স্বাভাবিকভাবেই তোকে যখন লাস্টে দিয়েছে দেখ দ্রবণের বাষ্পচাপ কত হবে, রাউল্টের ফর্মুলা অ্যাপ্লাই করে দে ভাই, গল্প শেষ হয়ে যাবে। এই যে দুটো এ আর বি যে মিশ্রিত হচ্ছে, আদর্শ দ্রবণ গঠন করছে, এই দ্রবণের বাষ্পচাপ যদি পি হয়, তাহলে সেটা ইকুয়াল টু লেখা যায় রাউল্টের সূত্র থেকে, তোরা পড়েছিস। এই যে এ উপাদানটা রয়েছে তার মোল ভগ্নাংশ, এই উপাদানটার বাষ্পচাপ, বি এর মোল ভগ্নাংশ, বি এর বাষ্পচাপ হয়েছে। এবার দেখ ডি দিয়েছে কিনা, বিশুদ্ধ এ এবং বি এর বাষ্পচাপ যথাক্রমে, দেখ এ এর বাষ্পচাপটা দিয়ে দিয়েছে, কত দিয়েছে 500, আমি আর একক ফেকক লিখছি না, এখানে সব একক সেমই আছে দেখছি। বি এর ক্ষেত্রে বাষ্পচাপটা কত দিয়ে দিয়েছে, পিবি 200 দিয়ে দিয়েছে, খুব ভালো কথা। বলে দিয়েছে যদি এ এবং বি দ্বারা গঠিত কোনো দ্রবণে এর মোল ভগ্নাংশ হয় 0.2, আচ্ছা তার মানে এক্স অফ এ দিয়ে দিয়েছে 0.2। দেখ তোরা প্রত্যেকেই জানি যেহেতু এ আর বি শুধুমাত্র রয়েছে দ্রবণের মধ্যে, তাই এক্স এ প্লাস এক্স বি এই যে যোগফলটা সেটা স্বাভাবিকভাবে 1 হয়। যতজন থাকে তাদের মোট মোল ভগ্নাংশটা কত হয়, 1 হয়। 11 থেকে পড়ছিস, তাহলে এখান থেকে যদি এক্স এর ভ্যালুটা 0.2 দিয়ে দেয়, তাহলে এক্স বি ভ্যালুটা কত হয়ে যাবে বল, 0.8 হয়ে যাবে। 1 থেকে 0.2 বাদ দিয়ে দিলেই 0.8 পড়ে থাকে। তাহলে এখান থেকে আমি এক্স এর ভ্যালু বসাচ্ছি 0.2। পি এ নট কত আছে বল, 500 আছে, ভেরি গুড। এক্স বি কত আছে বল, 0.8। আর পিবি নট কত আছে বল, 200 আছে, একদম পরিষ্কার কথা। আমি এখান থেকে দেখতে পাচ্ছি এটা 2/10 হবে, এইভাবে ভেঙে ভেঙে করি, 500 প্লাস 8/10 হবে 200। এবার যদি আমি একটুখানি দেখাই, 0 দিয়ে 0 কাটলো, 0 দিয়ে 0 কাটলো, 5 2 10 হয়ে গেল, 0 100 হয়ে গেল, 8 2 16 হয়ে গেল, 0 160 হয়ে গেল, তাহলে হয়ে গেল 260। আশা করতে পারি 260 রয়েছে, একদম রয়েছে, আশা করব একদম পরিষ্কার আছে। নেক্সট প্রশ্ন, দ্রবণের গাঢ়ত্ব সম্পর্কিত কোন রাশিটি উষ্ণতা নিরপেক্ষ, মানে উষ্ণতার উপরে নির্ভর করে না, যেখানে আয়তনের গল্প নেই? মোলালিটি। বাকিগুলো দেখ মোলালিটি, এই যে মোলালিটি যেটা রয়েছে সেটাই অ্যান্সার, বাকি মোলারিটি, নর্মালিটি এগুলো কিন্তু সব আয়তনের উপর নির্ভর করে, তোরা প্রত্যেকে জানিস। সুতরাং এগুলো কিন্তু উষ্ণতা নিরপেক্ষ নয়। কেবলমাত্র মোলালিটি যেটা রয়েছে, মোলালিটি যেটা ভরের উপরে নির্ভর করে, সেটাই কিন্তু উষ্ণতা নিরপেক্ষ। আচ্ছা নেক্সট যে প্রশ্নটা আছে, বেনজোইক অ্যাসিড বেনজিন দ্রবণে ডাইমার গঠন করে। আচ্ছা ডাইমার গঠন করে মানে বুঝতে পারছিস তো, দুখানা বেনজোইক অ্যাসিড আছে, তারা একত্রিত হয়ে একটা অণু তৈরি করছে, ঠিক আছে, ওকে। বেনজোইক অ্যাসিডের সংযোজন মাত্রা যদি এক্স হয়, ভ্যান টফ গুণক যদি আই হয়, তাহলে তাদের মধ্যে সম্পর্ক কি বল, দুটো যুক্ত হয়ে একটা তৈরি করছে, তাহলে অংশগ্রহণকারী কণার সংখ্যা কত বল, 2, একদম পরিষ্কার। আমরা একটা ফর্মুলা জানি, ফর্মুলাটা হচ্ছে বিটা ইকুয়াল টু, দ্বারা সংযোজন মাত্রা কি দিয়ে দিয়েছে এক্স, আচ্ছা তার মানে বলে দিই এক্স ইকুয়াল টু i-1 ডিভাইডেড বাই, আমি এই প্রসেসটা কিন্তু তোদেরকে শিখিয়ে দিয়েছিলাম, 1/n-1। যদি এটা বিয়োজনের ক্ষেত্রে হতো তাহলে i-1/n-1 হতো, সংযোজনের ক্ষেত্রে i-1/1/n-1। এই প্রশ্নগুলো না ডিরেক্ট জাস্ট ছেপে যাবে পরীক্ষাতে। এগুলো যদি তুই প্রপারলি প্র্যাকটিস করিস, আমি তোকে আজ লিখে রাখছি এখানে বলে দিচ্ছি, এই প্রশ্নগুলোকে যদি তুই প্র্যাকটিস করে নিস, এগুলো তোর পরীক্ষায় ডিরেক্ট ছেপে যাবে। তুই গিয়ে দেখতে পাবি যে এই স্টাইলের প্রশ্ন তোর পরীক্ষাতে এসেছে এবং তুই ধ্যার সলভ করবি। এরকম যদি 25টা করে কোশ্চেনের সেট করিয়ে দি না, 11 আগে মনে পড়ছে হাইড্রোকার্বন অর্গানিক থেকে করিয়েছিলাম, পরীক্ষা ছেপে গেছিল ডিরেক্ট। এবং এই ব্যাচের মধ্যে এত সেট করিয়েছি না, যারা করেছে তাদেরও আইডিয়া হয়ে গেছে কি আসবে, আর আমারও আইডিয়া হয়ে গেছে কি আসবে। আগের বছরও ফুল সেট সলভ করিয়ে দিয়েছিলাম, অমনি যা করেছিলাম হুবহু ছেপে গেছিল আগের বছরে, এবছরও যা করাচ্ছি হুবহু ছেপে যাবে, দেখতে থাক শুধু। এখান থেকে 1/n এর জায়গার মধ্যে 1/2 বসিয়ে দাও। 1/2 মানে কি হয়ে গেল বল, 0.5 হয়ে গেল। 1/2 -1 করি, এখানে x করি।
এবার খুব সহজ ব্যাপার, এক্স ইকুয়াল টু আই মাইনাস ওয়ান বাই, এ দেখ 0.5 মাইনাস ওয়ান মানে কি মাইনাস 0.5, তাহলে আই মাইনাস ওয়ান ইকুয়াল টু মাইনাস 0.5 এদিকে গেল, তার মানে মাইনাস ওয়ান বাই টু এক্স, মানে মাইনাস এক্স বাই টু যেটাকে বলে, একদম পরিষ্কার বিষয়। 0.5 যদি কয়েকজন আবার ক্যালকুলেশন বোঝে না রে, মাইনাস 0.5 এক্স, এই 12 লেভেলে এইসব না বুঝলে আর কি বলবো তোদেরকে। তাহলে মাইনাস ওয়ান বাই টু এক্স হলো, 0.5 মানে ওয়ান বাই টু, তাহলে মাইনাস এক্স বাই টু হয়ে গেল। এবার এই ওয়ানটা এদিকে গেলে আই ইকুয়াল টু ওয়ান মাইনাস এক্স বাই টু, একদম পরিষ্কার, কারণ ওয়ানটা মাইনাস আছে, এদিকে গেলে প্লাস হবে, যেমনি এর আগে মাইনাস আছে মাইনাস থাকলো, ওয়ান মাইনাস এক্স বাই টু, পরিষ্কার আছে, ওয়ান মাইনাস এক্স বাই টু আছে। নেক্সট, হেনরি ধ্রুবক সংক্রান্ত নিচের কোন মন্তব্যটি ঠিক নয়? কেজ গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে, করে তো, তার মানে এটা ঠিক। কেজ দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে না, কেজ দ্রাবকের প্রকৃতির উপর নির্ভর করে না, কেন? দ্রাবকের প্রকৃতির উপর তো নির্ভর করে, তাহলে এটাই ভুল আছে। ভুল কোনটা সেটাই জানতে চেয়েছে। নেক্সট প্রশ্ন দেখা যাক, বলে দিয়েছে 300 কেলভিন উষ্ণতায় ইউরিয়ার একটা জলীয় দ্রবণের অভিস্রবণ চাপ হচ্ছে এত। দ্রবণটিকে লঘু করার পর, লঘু করা মানে তার মধ্যে ধর অতিরিক্ত পরিমাণ জল মিশিয়ে দিয়েছি আমি, তাহলেই তো লঘু হয়ে গেল। লঘু করার পর 315 কেলভিন উষ্ণতায় অভিস্রবণ চাপের মান হচ্ছে এত। দ্রবণটিকে কত গুণ লঘু করা হয়েছে? খুব ভালো একটা প্রশ্ন, দারুণ প্রশ্ন এটা, খুব ভালো করে একটু মন দিয়ে শোন। দেখ, অভিস্রবণ চাপ দিয়ে প্রশ্ন, অভিস্রবণ চাপের ফর্মুলা কি? পাই ইকুয়াল টু সিআরটি। যেহেতু এখানে আয়তনের বিষয় আছে, লঘু করা মানে কি? জল মিশিয়ে দেওয়া হচ্ছে, দ্রাবক মিশিয়ে দেওয়া হচ্ছে, তার মানে কি বাড়ছে? আয়তন বাড়ছে। আগে ধরো একটা গ্লুকন্ডির আমি একটা জল তৈরি, জলের মধ্যে একটা গ্লুকন্ডি দিয়ে আমি একটা দ্রবণ তৈরি করেছিলাম, তো স্বাভাবিক আমি যদি ওই গ্লুকন্ডিটার মধ্যে আরো বেশি পরিমাণে জল মিশিয়ে দিই, ওই দ্রবণটা যেমনি ছিল তার মধ্যে যদি আমি আরো জল মিশিয়ে দিই, তাহলে দ্রবণটা তো লঘু হয়ে গেল। যেটা বলে দিয়েছে আমাকে, দ্রবণটাকে লঘু করা হয়েছে। ওই লঘু করলে কিসের পরিবর্তন ঘটছে? আয়তনটার পরিবর্তন ঘটছে, আয়তনটা যা ছিল তার থেকে বেড়ে যাচ্ছে, কিন্তু ওর মধ্যে যতটা গ্লুকন্ডি ছিল এখনো তো ততটাই রয়েছে। মানে গ্লুকন্ডির মোলের, মানে দ্রাবের মোলের কোনো পরিবর্তন হচ্ছে কি? হচ্ছে না। শুধু দ্রাবকের ওই যে পরিমাণটা যেটা আছে সেটাকে তুই এন্তার বাড়াচ্ছিস, তুই বেশি বেশি করে জল মেশাচ্ছিস, বেশি বেশি করে জল মেশাচ্ছিস, তুই ওভারঅল আয়তনটাকে দ্রবণের বাড়িয়ে দিচ্ছিস। তার মানে আয়তনের পরিবর্তন ঘটছে, কিন্তু এই যে এন বাই ভি লেখা যায়, এই এন এর কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না, দ্রাবের মোলের কিন্তু কোনো পরিবর্তন ঘটছে না, এটা কিন্তু আনচেঞ্জড আছে। চেঞ্জ হচ্ছে কোনটা? এইটা। এবার একটুখানি ফর্মুলাটা দেখ কি করে তৈরি করছি। প্রারম্ভিক কন্ডিশনটার কথা চিন্তা কর, অভিস্রবণ চাপ ছিল 500, মোলের কোনো পরিবর্তন হচ্ছে না, মোলটাকে আমি আগেও এন লিখবো পরেও এন লিখবো, প্রাথমিক আয়তনটাকে আমি ধরলাম V1, কারণ আয়তনের পরিবর্তন ঘটবে, আর এর কোনো চেঞ্জ নেই, তাহলে আরটাকে আমি আরই রাখছি। প্রারম্ভিক উষ্ণতা কত ছিল? 300 কেলভিন ছিল, খুব ভালো কথা। এইবার তুই বল, লঘু করার পরে অভিস্রবণ চাপ কত হয়ে গেছে? 105 হয়ে গেছে, খুব ভালো। আচ্ছা, মোলটা তো মোলই থাকবে, V2টা এখানটা আমি লিখে দিলাম V1 এর জায়গায়, কারণ আয়তনটা বৃদ্ধি পাবে, লঘু করা হয়েছে, আরটা আরই থাকবে, উষ্ণতাটা 315 কেলভিন দিয়ে দিয়েছে। এই যে দুটো সমীকরণ তুই পেলি, এই দুটোকে ভাগ করে দে, 1/2 করে দে, তাহলে 500 আছে, ডিভাইডেড বাই আমি 105 করলাম। n বাই V1 আছে, নিচে করলাম n বাই V2, পরিষ্কার। ওপরে আছে 300, নিচে রাখলাম 315, পরিষ্কার। এবার যদি তুই দেখিস V2টা ওপরে যাবে, আমি একটু এক এক করে করি, 500 ডিভাইডেড বাই 105, V2 ওপরে গেল, V1 নিচে নামলো। আচ্ছা, এখানটা সমান চিহ্ন বসাই, V2 ওপরে গেল, V1 নিচে নামলো, 300 ডিভাইডেড বাই আছে 315, একদম পরিষ্কার কথা। এইবার যদি তুই একটুখানি মন দিয়ে দেখি, 0 0 কাটলো, 0 0 কাটলো, আমি যদি দেখি 5 দিয়ে 5 2 10, 5 1 5, 3 দিয়ে 3 1 3, 3 5 15 হয়েছে, 21 দিয়ে 105 কাটলে 5 হয়ে যায়। তার মানে V2-র যে ভ্যালু আসছে সেটা 5V1 আসছে, তাই তো? তার মানে যেটা অন্তিম আয়তন আসছে সেটা প্রারম্ভিক আয়তনের 5 গুণ। তার মানে দ্রবণটাকে কত লঘু করা হয়েছিল? 5 গুণ লঘু করে দেওয়া হয়েছিল, একদম পরিষ্কার আছে। নেক্সট প্রশ্ন দেখা যাক, নিচের কোন পদার্থটি একটি নির্দিষ্ট গাঢ়ত্বের ঊর্ধ্বে মিশেল গঠন করে? এটা আগের দিন আমি ব্যাচের মধ্যে করিয়েছিলাম, এর উত্তর হচ্ছে ডোডেসাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড। তুই বলবি দাদা এই ডোডেসাইলটা আবার কি জিনিস? যেমনি মিথাইল, ইথাইল, প্রোপাইল, হেক্সাইল, হেপটাইল, হেক্টাইল, নোনাইল, ডেকাইল, পুরিশ, ওরকম পরপর পরপর চলতে 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 ডোডেসাইল বলে একটা আসে, যেখানে 12খানা কার্বন থাকছে টোটাল। তার মানে যদি টোটাল 12খানা কার্বন থাকে,
ডোডেসাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ক্লোরাইড হচ্ছে CH3 থাকলো, CH2 আরো 11 খানা থাকলো, তাহলে টোটাল কতগুলো হয়ে গেল? 12টা। এইবারে অ্যামোনিয়াম ক্লোরাইড মানে কি? NH4Cl, NH4 প্লাস Cl মাইনাস হয় অ্যামোনিয়াম ক্লোরাইড। এখানে বলে দিয়েছে ট্রাইমিথাইল, তার মানে এই যে তোর এখানটাতে অ্যামোনিয়াম ক্লোরাইডটার মধ্যে ট্রাইমিথাইল কথাটা যখনই তোকে যুক্ত করে দিয়েছে, তোকে বুঝে নিতে হবে যে এখানটায় 3খানা আমাকে মিথাইল দিতে হবে। দিলাম। অ্যামোনিয়াম আছে মানে এন এর উপরে একটা প্লাস বসবে, আর ক্লোরাইড আছে মানে এখানে Cl মাইনাস বসবে। তুই বলবি দাদা তুমি খুব বাজে লোক আছো তো। হলো কেন? না এখানটা দেখো 4টে হাইড্রোজেন ছিল, তুমি যদি রিপ্লেস করো 4টে হাইড্রোজেনকে, তাহলে এখানে 4টে মিথাইল বসার কথা, আর যদি তুমি 3টে মিথাইল বসাও তাহলে একটা হাইড্রোজেন এখানে তুমি যুক্ত করো। আমি বললাম কেন রে, এই গ্রুপটা কোত্থেকে এলো? এই যে এত বড় হাইড্রোকার্বন শৃঙ্খলটা এটা কার জায়গায় বসেছে? এটা ওই আরেকটা হাইড্রোজেনের জায়গাতে বসেছে, মানে টোটালটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইডের 4টে হাইড্রোজেনকে রিপ্লেস করেছে কারা? 3টে মিথাইল আর একটা এত বড় গ্রুপ। এত বড় গ্রুপটার জন্য নাম হয়ে গেছে ডোডেসাইল। 3টে মিথাইল এসেছে বলে ট্রাইমিথাইল, অ্যাকচুয়াল কম্পাউন্ডটা কি ছিল? অ্যামোনিয়াম ক্লোরাইড। দ্যাটস ওয়াই পুরোটা এইভাবে স্ট্রাকচার করলাম। এখানে একটা হাইড্রোকার্বন পার্ট আছে, এখানে আবার আয়নীয় পার্ট আছে, সুতরাং এটা খুব ভালো করে মিশেল গঠন করবে। তুইও বুঝতে পারছিস, আমিও বুঝতে পারছি। আর ওই যে গাঢ়ত্বটার কথা বলেছে, গাঢ়ত্বটার নাম কি একটু নিচে কমেন্ট করে বলে ফেল। যদি এইভাবে কেমিস্ট্রি শিখতে চাস, আমি সবসময় বলি কথাটা, আমি আবার একবার বলে দিচ্ছি তোদেরকে, আমি তোদের আগের ক্লাসগুলোর মধ্যে বলেছিলাম, অনেকেই জানিস, অনেক ছেলেমেয়ে ভর্তি হয়ে গেছিস। আজকে যেহেতু অনেকে নতুন দেখছে হয়তো, সেই কারণে আমি আরেকবার বলছি, যদি চাস যে আমাদের যে ব্যাচটা আছে সেখানে তুই ভর্তি হবি, আমাদের 3rd সেমের অ্যাডমিশনটা আমরা ক্লোজ করেছি। তুমি এখন যে ব্যাচের মধ্যে যাবে, অ্যাপের মধ্যে যখন অ্যাপটা ডাউনলোড করবে ওখানে ব্যাচটা শো করবে, কিন্তু ওখানে ভর্তি হবে না। এখন 3rd সেমে আর কোনো অ্যাডমিশন করবে না। এবারে যা অ্যাডমিশন করবে সব 4th সেমে করবে। 4th সেমের ব্যাচটা একদম তলার দিকে দেখবে থাকবে 799 ফিস থাকবে। এটা ওয়ান টাইমই পে করতে হবে, একবার। এবং ওই একবার 4th সেমের ফিসটা পে করলে তুমি সেমিস্টার 3 এর সমস্ত ক্লাস পেয়ে যাবে, যতগুলো ক্লাস হয়েছিল, প্লাস এরপরেও যতগুলো ক্লাস হবে সেগুলো সব পাবে। 2 দিন করে ক্লাস হয়, বৃহস্পতিবার দিন রাত্রির 8টা 15 আর শনিবার দিন দুপুর 3টে 15। যদি লাইভ ক্লাস না করতে পারি, যদিও ভর্তি হওয়ার পরে ডিরেক্ট লাইভ ক্লাস না করাই ভালো, আগেরগুলো সব শেষ করা ভালো। তুমি পরে প্রত্যেকটা ক্লাস রেকর্ডেড ভার্সনে কন্টেন্ট সেকশনের মধ্যে পেয়ে যাবে। সেম 3টা তো পুরোই পাবে, সেম 4টাও পুরো পাবে। মানে একবার ফিস পে করলেই পুরো বছরটা তোমার হয়ে গেল, পুরো উচ্চ মাধ্যমিকের গল্প শেষ হয়ে গেল। আর কেমিস্ট্রি কি করে কাঁপাতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। এবার কি করে ভর্তি হবি দেখবি, পিন কমেন্টে, ভিডিওর পিন কমেন্টে পুরো ডিটেলস দেওয়া রয়েছে, অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, ডেমো ক্লাস দেওয়া রয়েছে, ডেমো ক্লাসের শেষের দিকে পুরো দেখিয়ে দেওয়া রয়েছে কি করে ভর্তি হতে হবে। তখন ব্যাচের ফিস আলাদা ছিল, 1199 ছিল, ওই জন্য 1199 দিয়ে দেখানো আছে, কিন্তু পদ্ধতি একদম সেম। তোরা সবাই জানিস, ব্যাচ ডাউনলোড মানে অ্যাপটা ডাউনলোড করবি, ডাউনলোড করে লগ ইন করবি, লগ ইন করে ব্যাচের মধ্যে যাবি, বাই নাও করবি, হয়ে যাবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে আনলক হয়ে যাবে। চ এবার নিজের ফোনের মধ্যে যদি পেমেন্ট সিস্টেম না থাকে, ওখানে কিউআর থাকবে, অন্য কারোর ফোন দিয়েও পে করে দিতে পারবি। চ নেক্সট প্রশ্ন, পরেরটা দেখা যাক কি বলে দিয়েছে। বলেছে স্তম্ভ মেলাও টাইপের একটা প্রশ্ন আছে, এবং সেখানে আমি দেখতে পাচ্ছি ভ্যান্ট অফ ফ্যাক্টরের মানগুলোকে চেয়েছে, তাই তো। এবার তোরা প্রত্যেকে জানিস যে প্রথমেই যেটা গ্লুকোজ রয়েছে, গ্লুকোজের ক্ষেত্রে কিন্তু কোনো বিয়োজন সংযোজন হয় না, সুতরাং ভ্যান্ট অফ ফ্যাক্টরের ভ্যালু কিন্তু সবসময় 1 হবে। তাহলে একের সাথে বি কোথায় আছে আমি একটু দেখবো। একের সাথে বি আমি একটাই জায়গাতে দেখতে পাচ্ছি, বাকি 3টে অপশন তো প্রথমেই গল্প শেষ হয়ে গেল। হ্যাঁ, কি প্রশ্ন ছিল। NaCl এর ক্ষেত্রে তুই জানিস বিয়োজন ঘটে মানে একের থেকে বেশি হবে। এবার এই যে একের থেকে বেশি 2 আছে আর 3 আছে, NaCl ভাঙলে 2টো আয়ন পাওয়া যায়, সুতরাং এখানে 2 হবে। ঠিক আছে, 100% বিয়োজন ঘটে, তোরা জানিস I-1/N-1 করলেই হয়ে যায়। তাহলে 2 এর সাথে A হবে। ঠিক আছে, 2 এর সাথে A, 2 হয়ে গেল। বেনজিনে CH3COOH এর দ্রবণ, আচ্ছা অবশ্যই সংযোজন ঘটবে, সংযোজন যদি ঘটে তাহলে একের থেকে কম হবে, তার মানে 3 এর সাথে D হবে, 3 এর সাথে D আছে। BaCl2 3টে আয়ন আছে, 3টে আয়ন মানে 3 হয়ে যাবে, তাহলে 4 এর সাথে C, 4 এর সাথে C হয়ে গেল, গল্প শেষ। নেক্সট, আচ্ছা আমি একটু দেখবো জাস্ট রেকর্ডিংটা প্রপার হচ্ছে কিনা। রেকর্ডিং প্রপার হচ্ছে, অনেকক্ষণ রেকর্ডিং হয়ে গেছে। 13 নম্বর প্রশ্ন বলে দিয়েছে। আচ্ছা এইটা এমন একটা প্রশ্ন যেটা আমি তোদেরকে দিয়েছি, বাট এই প্রশ্নটা কিন্তু উইথাউট ক্যালকুলেটর করাটা খুব মুশকিলের বিষয়। মানে এই প্রশ্নটা আগে যখন ক্যালকুলেটর থাকতো তখন এই প্রশ্নটা দিত, এবং সবাই এটা ক্যালকুলেটর দিয়েই করতো। এখন এটা উইথাউট ক্যালকুলেটর যদি দিতে থাকে তখন খুব মুশকিল, খুব সমস্যার বিষয়। দেখ প্রশ্নটা কি করে করতে হয়।
300 কেলভিন উষ্ণতায় একটি 500 ml 25% ইউরিয়ার জলীয় দ্রবণ, খুব ভালো করে এই টার্মটা বোঝার চেষ্টা করে, এটা যারা যারা ব্যাচের মধ্যে আছিস বহুবার করেছিস বুঝে গেছিস, যারা নেই তারা একটু দেখে নে। 500 ml 25% W/V যদি ইউরিয়া সলিউশন বলে দেয়, তার মানে হচ্ছে 100 ml দ্রবণের মধ্যে, এটা 25 না, 2.5 দিয়ে দিয়েছে জানিস তো, 25 দেবে না, 2.5, কারণ দেখ পরেরটা 2 আছে, এটা 2.5 যদি হয় তাহলে 2.5% আমি বসালাম, মানে 100 ml দ্রবণের মধ্যে 2.5 গ্রাম ইউরিয়া রয়েছে। এটা বোঝার উপায়টা হচ্ছে, এই দেখ নিচে ভি রয়েছে, ভি মানে আয়তন, আয়তন এবার আমি 100 ml ধরলাম, কারণ এখানটায় পার্সেন্টেজ দিয়ে দিয়েছে, ওই 100 ml এর মধ্যে কত গ্রাম দিয়েছে, কেন গ্রাম, কারণ উপরে ডাব্লিউ রয়েছে, ভর রয়েছে, ওই জন্য 2.5 গ্রাম বসিয়ে দিয়েছি। 100 ml এ যদি 2.5 গ্রাম থাকে, তুই বল কতটা নেওয়া হয়েছে, 500 ml, তাহলে 500 ml এ কতটা থাকবে ভাই, এটা 5 গুণ হয়েছে, তো এটাকেও 5 গুণ করে দে, 5 গুণ করলে 5 5 25, 5 হাতে 2, 5 2 10 আর 2 12, 12.5 গ্রাম ইউরিয়া থাকছে। এবার তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোল বার করে নিতে হবে, মোল অফ ইউরিয়া। বল ভর কত আছে, 12.5, ইউরিয়ার ক্ষেত্রে আণবিক ভর 60 হয়, তোরা জানিস, তাহলে 60 দিয়ে আমি করে দিতে পারলাম না, সংকেত দিয়ে বার করে দিতে পারবি। ইউরিয়ার ক্ষেত্রে যখন মোল বেরিয়ে গেল, একই রকম পদ্ধতিতে তুই গ্লুকোজের ক্ষেত্রে বার কর। 100 ml এর মধ্যে কত রয়েছে বল, এখানে 2 গ্রাম রয়েছে, তাহলে বল 500 ml এর মধ্যে কত থাকবে, অবশ্যই 5 দিয়ে গুণ করলে 10 গ্রাম থাকবে। আর যদি আমি তোকে মোল অফ গ্লুকোজ বার করতে বলি, তাহলে অবশ্যই ভর বাই মোলার ভর 10/180, এটাই মোল বেরিয়ে গেল। এবার তুই যখনই দুটোর ক্ষেত্রে মোল বার করে নিলি, তুই এবার পুরো সলিউশনটার এন টোটাল বার করতে পারবি। 12.5 ডিভাইডেড বাই 60 প্লাস 10 গ্রাম ছিল তো, 10 ডিভাইডেড বাই 180, এই হয়ে গেল টোটাল মোল। এই টোটাল মোলটা কতটা সলিউশনের মধ্যে রয়েছে, এই সলিউশনটা নিয়েছি 500 ml, এই সলিউশনটা নিয়েছি 500 ml, দেখ দুটোকে মেশানো হয়েছে, যদি দুটোকে মেশানো হয় তাহলে এই পুরো মোলটা কত ml এর মধ্যে রয়েছে, 1000 ml এর মধ্যে রয়েছে। এবার বলেছে অবিশ্রবণ চাপ কত হবে, আরে 1000 ml মানে 1 লিটারের মধ্যে যত মোল থাকে সেটাই তো সি এর ভ্যালু রে, সেটাই তো গাঢ়ত্ব, সেটাই তো মোলারিটি। তার মানে আমার অবিশ্রবণ চাপ বার করার ক্ষেত্রে সি এর ভ্যালু তো রেডি হয়ে গেছে, আর এর ভ্যালু আমি জানি, টি এর ভ্যালু আমাকে দিয়ে দিয়েছে 300 কেলভিনে, ফর্মুলাটা বসিয়ে দিলেই গল্প শেষ হয়ে যাবে। কিন্তু বিষয় হচ্ছে এইটাকে পুরো ক্যালকুলেশন করে সি এর ভ্যালুটাকে এখানে বসানো, তার সাথে আবার আর বড্ড ঝামেলার বিষয়, এবং অ্যান্সারটা আবার তোকে পয়েন্টে চেয়েছে, দিস ইজ দ্য সমস্যা। আশা করছি প্রবলেমটা বুঝে গেছিস, কি করে করতে হয় বুঝে গেছিস, পরীক্ষাতে এত জটিল ভ্যালু দেবে না, তখন করে দিবি। এফইওইচ এর হোল থ্রাইস সলের তঞ্চনের জন্য নিচের কোন তড়িৎ বিশ্লেষ্যটি অধিক কার্যকরী, তোরা প্রত্যেকেই বুঝতে পারছিস, জানিস, দেখ এফইওইচ এর হোল থ্রাইস যেটা রয়েছে সেটা একটা পজিটিভলি চার্জ সল, সেটার চারপাশে কিন্তু Fe3+ গিয়ে জমতে থাকে, মনে পড়ছে নিশ্চয়ই, সবকিছু শিখিয়ে দিয়েছিলাম ওয়ান শটে, আর ডিটেল ক্লাসের মধ্যে তো সব শেখানোই আছে। আমাদের দুটো ডেমো ক্লাস নিচে পিন কমেন্টের মধ্যে দেওয়া আছে, ওখান থেকে তোরা দেখতে পারিস, লিকুইড স্টেটেরই আছে। বলেছে কোন তড়িৎ বিশ্লেষ্যটি অধিক কার্যকরী হবে, স্বাভাবিক যেটা পজিটিভলি চার্জ সল আছে সেটাকে যদি তঞ্চিত করতে হয় তাহলে নেগেটিভ কোনো একটা আয়ন লাগবে। এবার আমাকে দেখতে হবে সুলজেহাটি নিয়ম মেনে, নেগেটিভ আয়নের চার্জের পরিমাণ যত বেশি হবে তার তঞ্চন ক্ষমতা তত বেশি হবে। এখানটায় নেগেটিভ আয়ন আছে SO4 - চার্জ আছে মাত্র দুটো রয়েছে, ঠিক আছে, এখানটা মাত্র একটা রয়েছে, এখানটা আমি দেখতে পাচ্ছি NO3- রয়েছে, খুব ভালো। এখানটা আমি দেখতে পাচ্ছি FeCN6, যেহেতু K4 আছে, আমার 4টে K+, তাহলে এটা 4-, এইটা সবচেয়ে বেশি বলে সুলজেহাটির নিয়ম মেনে এর কিন্তু তঞ্চন করার ক্ষমতা সবচেয়ে বেশি হবে, ঠিক আছে। মনে পড়ছে জিনিসটা, যে বিপরীত আধানগ্রস্ত কোনো একটা আয়ন কোলয়েডের তঞ্চনের জন্য দায়ী, এবং বিপরীত আধানগ্রস্ত আয়নের আধান যত বেশি হবে তার তঞ্চন ক্ষমতা তত বেশি হবে, তাহলে আয়ন যেটা রয়েছে তার আধান যত বেশি, নেগেটিভ আধান যত বেশি, তার তঞ্চনের ক্ষমতাও তত বেশি একটা পজিটিভ সলকে। নেক্সট 15 নম্বর প্রশ্ন বলে দিয়েছে 250 গ্রাম জলে 62 গ্রাম ইথিলিন গ্লাইকল দ্রবীভূত রয়েছে, এইরূপ একটা দ্রবণকে শীতল করে তার উষ্ণতা -10°C করা হলো, এর ফলে কত গ্রাম বরফ দ্রবণ থেকে বেরিয়ে আসবে, ভিভিআই একটা প্রশ্ন। এটা কি করে করতে হয় দেখ, আমরা প্রথমেই ধরে নেব যে এই যে তোকে পুরোটা দিয়ে দিয়েছে না, দ্রবণটাকে শীতল করা হয়েছে, আগে কি ছিল বল, জল ছিল, জল মানে জলের ক্ষেত্রে যেটা টিএফ রয়েছে, হিমাঙ্ক যেটা রয়েছে সেটা হচ্ছে 0°C, কিন্তু যখন দ্রবণ করে দেওয়া হয়েছে সেই দ্রবণের হিমাঙ্কটা কত দিয়ে দিয়েছে, উষ্ণতাটা কত দিয়ে দিয়েছে, -10°C, তার মানে এইটা হয়ে গেল -10°C হয়েছে।
এইটা হচ্ছে 273 কেলভিন, আর এইটাকে যদি করি প্লাস 273 তাহলে হয়ে গেল 263 কেলভিন। আমি যদি এখান থেকে ডেল টিএফ এর ভ্যালুটা বার করি তাহলে ডেল টিএফ কত বেরোলো, টিএফ মাইনাস টিএফ ড্যাশ 273 মাইনাস 263 হয়ে গেল 10 কেলভিন। আশা করতে পারি ক্লিয়ার আছে। এইবার তুই আমাকে একটা কথা বল, কত গ্রাম বরফ দ্রবণ থেকে বেরিয়ে আসবে যখন আমাকে বলবে, আমাকে কি করতে হবে দেখ, খুব মন দিয়ে শুনবি, অঙ্কটা খুব ভালো একটা অঙ্ক। কি করে করছি একটু দেখে নে। আমার ফর্মুলা হচ্ছে ডেল টিএফ ইকুয়াল টু কেএফ, কেএফ এর ভ্যালু 1.86 দিয়েছে কি দেয়নি, তাহলে লিখতে হবে তোকে জলের ক্ষেত্রে কেএফ এর মান। উপরে লিখবো 1000 W2, নিচে লিখবো W1 M2। এবার আমি ভ্যালুগুলোকে বসাচ্ছি, খেয়াল কর। ডেল টিএফ এর মান কত বেরিয়েছে 10, কেএফ এর ভ্যালু কত 1.86 ইনটু 1000, W2 এর ভ্যালু কত 62 গ্রাম ইথিলিন গ্লাইকল দিয়ে দিয়েছি, তাহলে 62। W1 এর ভ্যালু, আচ্ছা দাঁড়া প্রথমে M2 এর ভ্যালুটা বার করি। M2 হচ্ছে ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকলেরটা 62 বেরোয়, কারণ ইথিলিন গ্লাইকলের সংকেত হচ্ছে CH2OH, CH2OH। 12 12 24, হাইড্রোজেন 2 2 4 5 6, তার মানে 6 হয়ে গেল। অক্সিজেন 16 16 32, 32 আর 20 52 আর 4 56 আর 6 62 হয়েছে, তার মানে এটাও হয়ে গেল 62। এম এর ভ্যালুটা আমি 62 বসিয়ে দিলাম। W1 এর ভ্যালুটা কি বসাবো দাদা, খুব সহজ ব্যাপার, বলে দিয়েছে 250 গ্রাম জলে, বসিয়ে দাও। আমি বললাম ওই যে জলটা দিয়ে দিয়েছিল সেটা কিন্তু এই -10°C দেয়নি ভাই। -10°C কিছুটা জল থাকবে, বাকিটা বরফ হয়ে যাবে। তোকে কিন্তু এই যে এই -10°তে জলের পরিমাণটা এখানটা কিন্তু দিয়ে দেয়নি যে তুই ওটা বসিয়ে দিবি, ওটা তোকে বার করতে হবে যে এখানে কতটা জল রয়েছে। তাহলে আমি এখানটাতে এই W1টা বসাবো না, আমি W1টা জাস্ট এরকম W1 রূপে লিখে দেবো, এবং এখান থেকে আমি W1 এরই ভ্যালুটা বার করব যে এই উষ্ণতাতে কতটা জল আমার কাছে রয়ে গেছে। আগে ছিল যতটা, সেখান থেকে যতটা রয়ে গেল সেটাকে বিয়োগ করে দেবো, তাহলে কতটা বরফ হয়ে গেছে বের করে নিতে পারবো। তাহলে চল 1 মিনিট W1 এর ভ্যালুটা বার করি। 62 62 গেল, 100 হলো, 1000 গেল, 10 গেল, 10 দিয়ে 10 কাটলো, খুব পরিষ্কার কথা। তাহলে W1 এর যে ভ্যালুটা বেরিয়ে গেল সেটা 186 গ্রাম বেরিয়ে গেল। ছিল কত 250, হলো কত 186, বরফ কতটা হয়ে গেছে 186 হয়ে গেছে, 250 থেকে বিয়োগ 4, 10 শূন্য হাতে 1 9 9 আর হচ্ছে তোমার 6 15 5 হাতে 1, মানে 64 অ্যান্সার আসছে, 64 অ্যান্সার আসছে। আশা করতে পারি একদম পরিষ্কার আছে, একদম পরিষ্কার আছে। নেক্সট, কোলয়েডের ক্ষেত্রে আয়নীয় দ্বিস্তর গঠিত হয়, তার বিভব পার্থক্য নিচে কমেন্ট করো প্রত্যেকে। সমকারত্বের এত ইউরিয়া গ্লুকোজ NaCl দ্রবণে হিমাঙ্কের অবনমনের অনুপাত নিচে কমেন্ট কর প্রত্যেকে। বলেছে 90 গ্রাম একটি জলে অনুদ্বায়ী অতরিত বিশ্লেষ্য দ্রাবের 12 গ্রাম দ্রবীভূত করা হলো 100°C উষ্ণতায় বাষ্পচাপ। এটা আপেক্ষিক আণবিক ভর বার করতে বলেছে। এটা কোনো প্রশ্ন হলো তুই বল? এইবার প্রশ্নগুলো কিন্তু তুই বুঝতে পারছিস, আস্তে আস্তে তোর মধ্যে হোল্ড তৈরি হচ্ছে, তুই সেগুলোকে সলভ করতে পারবি। তুইও জানিস P0 - P ডিভাইডেড বাই P0 ইকুয়াল টু N2 ডিভাইডেড বাই N1 প্লাস N2। এই ফর্মুলার মধ্যে বসিয়ে দিলি গল্প শেষ হয়ে যাবে। তুই জল জানিস, তুই দ্রাব জানিস, জলের আণবিক ভর জানিস, তোকে দ্রাবেরটা বার করতে বলেছে। এবার তুই সিম্পল বাষ্পচাপ গুলো এখানে 750 দিয়ে দিয়েছে পি এরটা, তাহলে P0 কত হবে, জল ছিল বিশুদ্ধ জল 760, 1 ATM মানে 760 মিলিমিটার পার স্তম্ভের চাপ, বসিয়ে দে, অঙ্ক শেষ। যদি এইভাবে না মেলে তাহলে N2 বাই N1 করে দিবি, ঠিক আছে? কারণ এখানটা অনেক সময় দ্রবণটার মধ্যে অ্যাপ্রক্সিমেট করতে বলে, N2 বাই N1 করতে বলে, কখনো কখনো এটাতেই মিলে যায়, কখনো কখনো এটাতে মিলে যায়, ঠিক আছে? দেখে নিবি যেটার মধ্যে অ্যান্সার কাছাকাছি আসছে, তো গোটা অ্যান্সার আছে, মিলে যাবে খুব সহজ। নেক্সট কি দিয়ে দিয়েছে দেখ, এগুলো বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো নেওয়া হয়েছে, যে নাম্বারিং গুলো আমি সব ম্যানুয়ালি করেছি। বলছে একই উষ্ণতার বিভিন্ন গ্যাসের হেনরি ধ্রুবকের মান বিভিন্ন। ভাই হেনরি ধ্রুবক এখন তোরা সব পারবি, এগুলো নিয়ে আর বেশি সময় নষ্ট করে লাভ নেই, ভালো কোশ্চেন গুলো করাই চ। বলেছে 250 ml N/10 অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করতে প্রয়োজনীয় অক্সালিক অ্যাসিডের পরিমাণ কত হবে? অক্সালিক অ্যাসিড মানে COOH এর হোল টুয়াইস, এবং তার সাথে থাকে 2 অণু জল। লেখা যায় এরকম ভাবে H2C2O4, 2 অণু জল। পুরো যদি আমি মোলার ভরটা বার করি, হাইড্রোজেন 2টো আছে, হাইড্রোজেন 4টে আছে, তাহলে টোটাল হয়ে গেল 6টা। কার্বন হয়ে গেল 12 12 24, অক্সিজেন হয়ে গেল 2 আর 4 6, 6 মানে 6 16 96, তাই তো? তার মানে হয়ে গেল তোর 90 আর 20 110, 110 আর 6 116, 120 আর 6 126, তাহলে টোটাল হয়ে গেল 126। এবার বল তুল্যাঙ্ক ভার কত হবে অক্সালিক অ্যাসিডের? পুরো মোলার ভর ডিভাইডেড বাই তার ক্ষারগ্রাহিতা, কতগুলো হাইড্রোজেন রয়েছে প্রতিস্থাপনযোগ্য 2টো, তার মানে হয়ে গেল 6 2 12 3 2 6 63 হয়ে গেল অক্সালিক অ্যাসিডের তুল্যাঙ্ক ভার।
এইবার তোকে যেহেতু এখানে n/10 দিয়ে দিয়েছে, আমাকে ওই কারণে তুল্যাঙ্ক ভারটা বার করে নিতে হলো একদম শুরুতেই। তুল্যাঙ্ক ভার যখন বেরিয়ে গেছে 11 এর কনসেপ্ট, আমরা আমাদের ব্যাচের মধ্যে 11 থেকে যা যা ভিডিও লাগবে, 11 থেকে যা যা ক্লাস লাগবে সেগুলো সব দিয়ে রেখে দিয়েছি। কারোর বন্ডিং উইক ছিল সে করে নিয়েছে, কারোর মোলালিটির জায়গা উইক ছিল সে করে নিয়েছে, কারোর স্ট্রাকচার অফ অ্যাটম উইক ছিল সে করে নিয়েছে, কারোর পিরিয়ডিক টেবিল উইক ছিল সে করে নিয়েছে, কারোর অর্গানিক উইক ছিল সে করে নিয়েছে। সবকিছু পরিষ্কার করে দেওয়া আছে ব্যাচের মধ্যে। ক্লাস 11 বলে একটা সেকশন করে দেওয়া হয়েছে, 12 এর ক্ষেত্রে পুরো একদম আলাদা সেকশন করে দেওয়া হচ্ছে, প্র্যাকটিস করানো হচ্ছে। কি নেই ভাই, ওগুলো যারা করেছে তাদেরকে যেগুলো প্রশ্নগুলো বাচ্চা। কি দেখতে পেলি, তুল্যাঙ্ক ভার কত আছে? 63। তার মানে 1000 ml এক নর্মাল অক্সালিক অ্যাসিড দ্রবণ প্রস্তুত করার জন্য কত গ্রাম লাগে? 63 গ্রাম অক্সালিক অ্যাসিড লাগে। আমাকে দিয়ে দিয়েছে 250 ml প্রস্তুত করতে হবে, n/10 প্রস্তুত করতে হবে অক্সালিক অ্যাসিড। সেটা কত হবে বল? না 63 ইন্টু 250 ডিভাইডেড বাই 1000, আর n/10 আছে মানে একটা 1/10 এক্সট্রা গুণ হবে, 1/10 এক্সট্রা গুণ হলো। ঠিক আছে, 4 হয়ে গেল। কত গ্রাম দরকার সেটাই তো প্রশ্ন করেছে। হ্যাঁ ব্যাস হয়ে গেছে তো। 63 ডিভাইডেড বাই 40, 1 পয়েন্ট সামথিং হবে, এমন 1.6 অ্যান্সার বেরোচ্ছে, আর তো কিছু নেই। 40 একে 40, 3 2 পয়েন্ট বসালাম, 4 6 24, একদম 5 মানে 5 দিয়ে কাছাকাছি আসছে, মানে 4 6 24 এর কাছাকাছি আসছে, 1.6 একদম কারেক্ট অ্যান্সার। নেক্সট, এই প্রশ্নটাও নিশ্চয়ই মনে পড়ছে যারা ব্যাচের মধ্যে পড়িস, বারবার আমি এই প্রশ্নটা করাই। বলেছে 1 মোলাল, এটা কিন্তু মোলালিটির সাইন, জলীয় দ্রবণে দ্রাবের মোল ভগ্নাংশ কত হবে? 1 মোলাল মানে 1000 গ্রাম জলে 1 মোল দ্রাব আছে, এটাই তো মোলালিটি। 1000 গ্রাম দ্রাবকে যত মোল দ্রাব আছে, এবার 1000 গ্রাম জল এর মোল কত হবে বল? মোল অফ জল, ভর কত? 1000, আণবিক ভর কত? 18, ভাগ করা মনে আছে বলেছিলাম 55.55। এবার বল এটা হচ্ছে জলের মোল আর এটা হচ্ছে দ্রাবের মোল, তাহলে টোটাল মোল কত হয়ে গেল? এন টোটাল 55.55 প্লাস 1 হয়ে গেল 56.55 হয়েছে। এইবার বলে দিয়েছে দ্রাবের মোল ভগ্নাংশ কত হবে, তাহলে দ্রাবের মোল ভগ্নাংশ এক্স অফ দ্রাব, দ্রাবের মোল কত? 1, টোটাল মোল কত? 56.55। কত অ্যান্সার হয় রে? 0.017 অ্যান্সার হয়। অ্যান্সারটাকে কিন্তু মনে রাখতে বলে দিলাম, পরীক্ষায় বারবার আসে এটা। করে দেখবি, করে দেখ। 1 ডিভাইডেড বাই 56.55, ওই 1.76 10 টু দি পাওয়ার -2 আসছে, মানে 2 ঘর আগে পয়েন্ট, 0.017, একদম পরিষ্কার। নেক্সট, আমাদের এই চ্যানেলটার মধ্যে দেখতে দেখতে 21,000 হয়ে গেল সাবস্ক্রাইবার বলবো না, স্টুডেন্ট। এই চ্যানেলটা অনেক পরে তৈরি হয়েছে। আমাদের যেটা আরেকটা যে চ্যানেল আছে সেটার মধ্যে 1 লাখ পেরিয়ে গেছে, 1,11,000 না 1,12,000 মনে হয়ে গেছে। 2 সপ্তাহ আগে 1 লাখ হয়েছিল, এখন 1,12,000 হয়ে গেছে, এবং সিলভার প্লে বাটনটা এখনো পর্যন্ত আসেনি, আসছে কিছুদিনের মধ্যেই সিলভার প্লে বাটনটা আসবে। এই চ্যানেলটা তো আই হোপ আস্তে আস্তে হয়ে যাবে, দেখা যাক। নেক্সট, এবং আরো বিষয়টা হচ্ছে কি, তোদের যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচেরই তোদের মধ্যে অনেকে ওই চ্যানেলেই প্রথম পড়তে শুরু করেছিলি, ওই চ্যানেলেই প্রথম ক্লাস 10 এর ক্লাস শুরু করেছিলাম তোদের 2025 মাধ্যমিক আই গেস। হ্যাঁ, তো ওইখান থেকেই শুরু। সেই সময় দেখতেও পেতিস না আমাকে, একটা ট্যাবের মধ্যে ক্লাস করাতাম, এবং সেই সময় প্রচুর ছেলে মেয়ে ওই না দেখে জাস্ট ওই কয়েক মাস আর কি আমাদের ক্লাস করেছে, মাধ্যমিকের 11-এ অ্যাডমিশন নিয়ে নিয়েছিল। তারপরে আস্তে 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 শুরু হলো, বাড়তে থাকলো, স্টুডেন্ট বাড়লো। প্রথম 11 করালাম ইউটিউবের মধ্যে পুরো 11টা গেল। 12-এও সে প্রচুর ছেলে মেয়ে অ্যাডমিশন নিল প্রথমের দিকে। তারপরে যত 12 এগোলো আরো বেশি ছেলে মেয়ে ভর্তি হতে থাকলো, যত পরিচিতি বাড়লো, আগে লোকদের চিনতো না, এখন চেনে, এটাই হচ্ছে বিষয়। এখন নতুন নতুন অনেকে চিনছিস, আর এটাই ব্যাপার। তোদের ব্যাচটাই প্রথম ব্যাচ ইউটিউবে আমার। দেখ, নিম্নলিখিত যৌগগুলি স্ফুটনাঙ্কের ক্রম কোনটা? অবশ্যই যেখানে বেশি আয়ন তার স্ফুটনাঙ্ক সবচেয়ে বেশি, যেখানে কম আয়ন তার স্ফুটনাঙ্ক সবচেয়ে কম। এখন তুই জেনে গেছিস। আমি শুধু একটুখানি এটাকে আয়নে বিশ্লিষ্ট করা শিখিয়ে দিই। Al2SO4 3। দেখ, SO4টা কিন্তু SO4 2- রূপে থাকে, তোরা জানিস। এখানে অ্যালুমিনিয়ামের নিচে 2 আছে, নিচে যেটা থাকবে সেটা পাশে বসবে, অন্যজনের তলায় যেটা থাকবে সেটা মাথায় বসবে, তাহলে অ্যালুমিনিয়াম 3+ হলো। নিজের তলায় যেটা সেটা পাশে, অন্যের তলায় যেটা সেটা মাথায়। ব্যাচে কি বলেছিলাম নিচে কমেন্ট করে জানাও, আমি বলতে পারবো না এটা এখানে। এসো পড়েছে নিচে 3 আছে, নিচে যেটা থাকবে সেটা পাশে,
অন্যের তলায় যেটা থাকবে সেটা মাথায়, একদম পরিষ্কার। এইভাবে তুই ভাঙতে পারছিস, তাহলে মোট এখানে দুটো, এখানে তিনটে, 5খানা আয়ন তৈরি হয়ে গেল। নিচে কমেন্ট করে বল অ্যান্সার কোনটা হবে। কেবির একক ফেকক নিচে বল, আমি পড়বো না এসব। পরেরটা দেখা যাক কি বলে দিয়েছে। একটা মৃদু একক্ষারীয় অ্যাসিড আছে, 0.1 মোলার দ্রবণ আছে, পিএইচ এর মান দিয়ে দিয়েছে 2। ওকে, দ্রবণের ভ্যান্টক গুণকের মান কত? খুব ভালো একটা প্রশ্ন। পিএইচ দিয়ে ভ্যান্টক গুণক বার করতে দিয়েছে। প্রত্যেকটা স্টাইল টাচ করেছি দেখ। মানে তুই যদি একটা ভিডিওটা করে নিস, এই একটা ভিডিও যদি প্রথম থেকে শেষ পর্যন্ত করে নিস, তুই দেখতে পাচ্ছিস প্রত্যেকটা স্টাইলের প্রশ্নকে টাচ করা হয়েছে। এবং দিস ইজ দ্য বৈশিষ্ট্য অফ টপ 25 কোয়েশ্চেন। তোরা আগেও দেখেছিস, এরকম বিভিন্ন চ্যাপ্টারে করে দেবো, সব কটাই করে দেবো। পিএইচ এর ভ্যালু কত বল? 2 দিয়ে দিয়েছে। পিএইচ মানে -log/10 অফ কনসেন্ট্রেশন অফ H3O+, সেইটার ভ্যালু 2 দিয়ে দিয়েছে। তাহলে কনসেন্ট্রেশন অফ H3O+ খুব সহজ, তোদের কাছে এখন -2 পাশে হলো, তারপরে 10 টু দি পাওয়ার হয়ে গেল, 10 টু দি পাওয়ার -2 0.01 হয়ে গেছে। ঠিক আছে, এইবার স্বাভাবিক যখনই কনসেন্ট্রেশনটা 0.01 বেরিয়ে গেছে, এইবার তুই আমাকে বল, তোরা তো আয়নীয় সাম্যে পড়েছিলি যে কনসেন্ট্রেশন অফ H3O+ কে লেখা যায় C আলফা, যেখানে আলফাটাই বিয়োজন মাত্রা। সেটা বেরিয়ে গেল কত? 0.01, এক্ষুনি বেরোলো। সি এর ভ্যালু কত দিয়েছে বল? 0.1। তাহলে তোকে এখান থেকে আলফাটা বার করতে হবে। তাহলে আলফার ভ্যালু কত হয়ে যাবে? 0.01 ডিভাইডেড বাই 0.1। একদম স্পিড আপ করলাম একটু। ওপরে উঠলে একটা শূন্য, নিচে গেল দুটো শূন্য, হলো একটা শূন্য কাটলো, ওপরে গেল 10 টু দি পাওয়ার -1 হয়ে গেছে, মানে 0.1 আর কি। পরিষ্কার? আলফার ভ্যালু 0.1 আমাকে দিয়ে দিয়েছে, আমাকে বলে দিয়েছে ভ্যান্টক ফ্যাক্টর কত হবে? আলফা ইকুয়াল টু I-1 ডিভাইডেড বাই N-1। দাদা কি করে বুঝতে পারবে এন এর ভ্যালু কত? আরে একক্ষারীয় অ্যাসিড, একটাই মাত্র H+ বেরোবে, তাহলে বিয়োজনের ফলে H+A-, বুঝতে পারছিস? দুটো আয়নই তৈরি হবে। আরে যদি দুটো আয়ন তৈরি হয়, তাহলে এখানটা আমি লিখতে পারি, টেকনিক্যালি 2 লেখা ঠিক নয়, কিন্তু আর কিছু করার নেই, সত্যি কথা বলতে ওটাই করতে হবে, 2 লিখতে হবে। ঠিক আছে, তাহলে যদি 2 লিখি, তাহলে I-1 ডিভাইডেড বাই 2-1, তাহলে এখানটা আলফার ভ্যালু 0.1 আসছে। তাহলে I-1 ইকুয়াল টু, নিচে 1 থাকছে, তাহলে 0.1, তাহলে I এর ভ্যালু হয়ে যাচ্ছে 1 + 0.1 ইকুয়াল টু হয়ে গেল 1.1। আশা করতে পারি বিষয়টা বুঝতে পারলে। ভ্যান্টক গুণকের মান কিন্তু হয়ে গেল 1.1। আশা করব পরিষ্কার আছে। ডান, ঠিক আছে, চলো নেক্সট। H2S3 জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণে H2S গ্যাস চালনা করলে প্রাপ্ত সলেট পঞ্চনে কোন আয়নটি সবথেকে বেশি কার্যকরী? H2S3 যেটা রয়েছে সেটা কিন্তু একটা নেগেটিভলি চার্জ সল, আর্সেনিয়াস সালফাইড, এটার সঙ্গে কিন্তু H2- গিয়ে যুক্ত হয়। এবং নেগেটিভলি চার্জকে যদি আমাকে তঞ্চন করতে হয়, তাহলে কোন আয়নটা সবথেকে বেশি কার্যকরী হবে? পজিটিভলি চার্জ, যার আধানটা সবচেয়ে বেশি, মানে অ্যালুমিনিয়াম 3+ হয়েছে। কোলেডীয় দ্রবণ, প্রকৃত দ্রবণ আছে, অবিশ্রবণ চাপ কোলেডীয় দ্রবণেরটা π1, প্রকৃত দ্রবণেরটা π2। অবশ্যই তোরা জানিস কোলেডীয় দ্রবণের ক্ষেত্রে পদার্থগুলো পরস্পরের সাথে জুড়ে যায়, বড় কণা তৈরি করে, তাহলে কোলয়েডের ক্ষেত্রে কিন্তু কণার সংখ্যাটা তুলনামূলক কম হয়। অবিশ্রবণ চাপ একটা সংখ্যাগত ধর্ম, তাহলে কোলয়েডের অবিশ্রবণ চাপটাও কম হবে, প্রকৃত দ্রবণেরটা বেশি হবে। ঠিক আছে, এটা দেখ দিয়ে দিয়েছে FeOH এর হোল থ্রাইস এর গমন আছে, টোয়াইস দিয়ে দিয়েছে, কোনো ব্যাপার না, পজিটিভলি চার্জই হবে। পজিটিভলি চার্জ যদি হয়, কেউ যদি পজিটিভ হয়, তাহলে তার গমন কার দিকে হবে? ঠিক বল। পজিটিভলি চার্জ মানে কি? সে ক্যাটায়ন। এবং আমি তোদেরকে বারবার করে শিখিয়ে দিয়েছিলাম ক্যাটায়ন, ক্যাটায়ন, ক্যাথোড। তাহলে ক্যাটায়ন কার দিকে যাবে? ক্যাথোডের দিকে যাবে। তাহলে ক্যাথোডের দিকে যদি যায়, তাহলে এই গেল, তাহলে এই ক্যাথোডের দিকে গমনটাকে কি বলা হবে বল? ক্যাটাফোরেসিস বলা হবে। দিয়েছে কি? সিম্পল ক্যাথোডের দিকে দিয়েছে। ঠিক আছে, আর কিচ্ছু দেয়নি। চলো নেক্সট প্রশ্ন দেখা যাক। আচ্ছা এখনো প্রশ্ন আছে, আচ্ছা এটাই লাস্ট প্রশ্ন, 28 নম্বর। বলে দিয়েছে বায়ুতে নাইট্রোজেনের আংশিক চাপের মান 0.76 atm। আচ্ছা হেনরি ধ্রুবক ফ্রুবক দিয়ে দিয়েছে, মোল ভগ্নাংশ কত? দেখ ভাই, প্রেসারের বিষয়টা যেটা রয়েছে, প্রেসার আমি লিখছি মোল ভগ্নাংশ ইনটু হেনরিস কনস্ট্যান্ট। ঠিক আছে, HC লিখে দিলাম। এইবার বিষয় যেটা আছে, প্রেসারটা দিয়ে দিয়েছে 0.76 atm, এক্স এর ভ্যালুটা তোকে বার করতে বলেছে, হেনরি ধ্রুবকের বিষয়টা দিয়ে দিয়েছে 7.6 × 10⁴। আর কিচ্ছু লাগবে না, মোল ভগ্নাংশ তোকে চেয়েছে। এবার তুই বল মোল ভগ্নাংশের ভ্যালুটা কত হবে? 0.76 এর তলায় পাঠিয়ে দে 7.6 × 10⁴ কে। এটা কাটলে 100 চলে এলো, আর এটা কাটলে ওপরে একটা 10 চলে গেল। ওকে, 76 উড়ে গেল, একটা দিয়ে একটা কাটলো, 10³ হলো, 10⁵ হলো, ওপরে উঠে 10⁻⁻5 হয়ে গেল। চলো শেষ, খতম, 10⁻⁻5। ওকে ডান, সব কটা প্রশ্ন ডান। আমি আশা করব ডিফারেন্ট টাইপস অফ কোয়েশ্চেন তোরা শিখে গেছিস, করতে বুঝে গেছিস কি করে করতে হয়, সব ডান।
এরপরে বল কোন চ্যাপ্টার লাগবে, পি ব্লক করে দেবো এরপরে। তারপরে ফুল সেটও দিতে হবে কয়েকটা, ঠিক আছে, হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে, কোনো চাপ নেই। যা প্র্যাকটিস করিয়ে দেবো এনাফ লাস্ট মোমেন্টে, ঠিক আছে। আর এতদিন তো তোরা পড়েছিস, যারা পড়িসনি ঠিক করে ব্যাচের মধ্যে অ্যাডমিশন নিয়ে নে, সেম 4-এ সেম 3টা পুরো পেয়ে যাবি যদি তোর ইচ্ছা হয়, ঠিক আছে, অবশ্যই সেটা। আর বাকি তোরা জানিস কি করে অ্যাডমিশন করতে হয়, সব তোদেরকে বলে দিয়েছি, নিচে পিন কমেন্টে সব ইনফরমেশন দেওয়া আছে, গিয়ে একবার দেখে নে। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। জয় ধামাকা।